প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দুষ্টুমিপূর্ণ। আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এ ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট শিরোনামে আসে আমাদের শুনতে ভালো লাগে। এটা কিন্তু শফিকুল আলমকে কেবল বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবৎ মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে এই আলোচনা। সেই সমস্যা ধীরে ধীরে এতটা বড় হয়ে যাচ্ছে, এতটা প্রকট হয়ে যাচ্ছে, যেটির ভার বহন করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। তো কাজেই তিনি যে নৌকায় পা দিয়েছেন সেই নৌকার মাঝি যদি হন এই শফিকুল আলম, তাহলে বলেন তো সেই নৌকার গন্তব্য কোথায়? হাসিনাকে ফেরত আনা নিয়ে আমাদের প্রেস সচিব একটা বক্তব্য দিয়েছিল। তিনি বলেছিলেন যে মোদির কাছে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, এটা আবার ভারতীয় মিডিয়া প্রত্যাখ্যান করেছে। এখন কি আসলে চাওয়া হয়নি, নাকি প্রকৃতপক্ষে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার করতেছে? এই বিষয় নিয়ে আপনাকে তথ্য দিব। এর আগে এই বিষয়টি নিয়ে কিছু কথা বলেছেন বাংলাদেশের কয়েকজন আলোচক, তাদের আলোচনা শুনবো, বোঝার চেষ্টা করব এবং তারপর বিশ্লেষণ করবো তারা কি আসলে সত্য বলছে নাকি সরকারকে আক্রমণ করার সুযোগ পেলে এই মানুষগুলো সরকারকে আক্রমণ করে ফেলে। চলুন আগে তাদের আলোচনাটা শুনে আসি। আগেই গতকালকে এ নিয়ে আমি এই সন্দেহটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। সেটা হলো যে মোদির সঙ্গে, নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ডক্টর ইউনূস কি কি কথা বলেছেন, নরেন্দ্র মোদি কোন কথার কি জবাব দিয়েছেন, অথবা কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার তথ্য, সে সংক্রান্ত খবর আমরা কোথায় পেলাম? আসলে আমাদের সোর্সটা কী ছিল? মূলত সোর্স ছিল ভেতরের আলাপগুলোর, যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি ছিলেন মিস্টার শফিকুল আলম, তিনি সাংবাদিকদের বেশ কিছু ব্রিফ করেছেন, তিনি জানিয়েছেন ভেতরে কি হয়েছে, এবং যা যা বলেছেন উনি সেগুলো দিয়ে আমাদের পত্রপত্রিকাগুলো রিপোর্ট করেছে। এবং সেই রিপোর্ট দেখে আমি কালকে বলেছিলাম যে আমার সন্দেহ হচ্ছে হয়তো এগুলো আলোচনা হয়নি, অথবা হলেও এভাবে হয়নি, হয়তো মিসকোট করা হচ্ছে, যা বলেছিলেন সেভাবে বলছেন না, অথবা মিস্টার শফিকুল আলমের যে ব্রিফিং উনি যেভাবে জানিয়েছেন সেখানে কিছুটা গ্যাপ রয়ে গেছে, এইভাবে হয় না। আমি আমার কমন সেন্স থেকে বলেছিলাম এভাবে হয় না, এইভাবে হওয়ার কথা না। আমারও যৎকিঞ্চিত অভিজ্ঞতা আছে সাংবাদিকতার, যে বলেছিলাম আমি, এবং আমি সেই সঙ্গে এটাও বলেছিলাম আমার এই সন্দেহ হওয়ার কারণে আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি, এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাইনি। ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি। এখন এটা তো ভাই যুদ্ধ না, কোনো একটা আলোচনা, দুই দেশের সরকার প্রধানের আলোচনা। এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে, এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না, এটা কিন্তু ফুটবল খেলার ধারা বর্ণনা নয়, যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমাদের দল খেলছে, আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল, ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম, আর এর মাঝে যে আমরা 6 বা 7 বার গোল খেয়ে গেছি এটার কাহিনী আর আস্তে আস্তে করে বললাম। এটা কিন্তু ওই জিনিস না রে ভাই, এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষাও জানতে হবে। যারা কূটনীতির ভাষা জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয়, অথবা তাদেরকেই নিয়োগ দিতে হয়। এটা এত সহজ না কাজটা। আমাদের শফিকুল আলম সাহেব যে কথাগুলো বলেছিলেন কালকে সেই নিয়ে বললাম, এবং কালকে আমি দেখিয়েছি, বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই কথাগুলো বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে। আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা হেডলাইনে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল, দেখুন শুনুন, আমি আবার পড়ছি, যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদি ইউনূসের, দাবি বাংলাদেশের। এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি। বাংলাদেশের কী দাবি করেছে? শফিকুল আলম দাবি করেছেন, এবং তার দাবির প্রেক্ষিতে প্রথম আলো রিপোর্ট করেছে। আসলে কি দাবি হয়েছিল? এটা নিয়ে কালকে আমার সন্দেহ ছিল, এবং কালকে আমি আমার এই জন্য আমি লিখেছিলামও যে আসলে কি আলোচনা হয়েছিল। দেখুন এই কথাগুলি এত বড় ভূমিকাটা আমি দিলাম এই কারণে যে আজকে আমরা কি দেখলাম।
আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা, আমি কোনো বাংলা পত্রিকা এবার আজকে কোনো চেকই করি না, দরকার মনে করি না, বাংলা পত্রিকা দরকার নাই, কারণ বাংলা পত্রিকা কলকাতার সাংবাদিকতা নিয়ে অনেক অনেক কথা বলেন, বাদ দেন, দরকার নাই। আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকে দেখছি, এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম। আমি আপনাকে একটা জিনিস খেলে একটা শিরোনাম পড়ে শোনাই। একই ধরনের রিপোর্ট কে কে করেছে? টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, দ্য ইকোনমিক টাইমস, তারা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে। এমনকি এএনআই, ভারতের একটা সংবাদ মাধ্যম এবং খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা, এএনআই এর এই রিপোর্টের হেডলাইনটা কী আছে শোনেন। হেডলাইন হলো যে অ্যাকাউন্ট অফ প্রেস সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন PM Modi Yunus মিটিং ইজ মিসচিভিয়াস পলিটিক্যালি মোটিভেটেড সোর্স। মানে এটা যদি আমি বাংলা করি, বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদি এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দুষ্টুমিপূর্ণ। আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এ ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট শিরোনামে আসে, আমাদের শুনতে ভালো লাগে। এটা কিন্তু শফিকুল আলমকে কেবল বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবৎ মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে এই আলোচনা করা হচ্ছে। মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমার মনে হচ্ছে, যে বোঝেই না কি বলতে হবে, ভেতরে কি আলাপ হলো, কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনই না। এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত যে বক্তব্য বলা, এর সঙ্গে আমি খুবই একমত। আমি বিভিন্ন সময় ওনাকে টক শোতে দেখেছি, ওনার কথাবার্তা বলে শুনে মনেই হয় না যে উনি একজন সরকারি কর্মকর্তা, মনে হয় যে উনি কোনো রাজনৈতিক দলের স্পোক্স পারসন বুঝি। এটাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তো ওনার বক্তব্য এমন হবে কেন? এই লোকটা আবার দেখলাম মাঝখানে সচিব থেকে নাকি সিনিয়র সচিব হয়ে গেছেন। মানে হচ্ছেটা কি, কী ধরনের লোককে কোথায় বসাতে হবে? আমি শুরু থেকে বলে আসছিলাম যে ডক্টর ইউনূসের প্রধান সমস্যা ছিল উনি জানেন না কাকে কোথায় বসাতে হবে, উনি জানেন না কাকে কাকে নিতে হবে। বিদেশের একাধিক মিডিয়াতে আজকে এগুলি লেখা উঠতেছে এবং এগুলো আমাদের পড়তে হচ্ছে। কেন? দেখুন এই পত্রিকাতে ভেতরে কি লেখা আছে আমি আপনাদের একটু পড়ে শোনাই কয়েকটা জায়গায়। সেই জায়গাগুলি যেমন ধরুন একটা জায়গায় যে সোর্সেস সেড দেয়ার ইজ নো বেসিস ফর দ্য অবজারভেশন মেড বাই দ্য প্রেস সেক্রেটারি অন দ্য এক্সট্রাডিশন রিকোয়েস্ট পার্টেনিং টু ফরমার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। মানে এটা যদি আমি বাংলা করি, অর্থ হচ্ছে সূত্র জানায় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই। তাদের বক্তব্য কিন্তু ডিপ্লোম্যাটিক বক্তব্য, কিন্তু এই যে আমাদের প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তারা যে ডিক্লেয়ার করতেছে, এটাকে আপনি কীভাবে বলবেন? এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন ওখানে আরেকটা বিষয় আমি এটা বলি, এটা নিয়ে বেশি বলা উচিত না, কারণ যত বলবো তত তো আমাদেরই গায়ে লাগে, তাই না? তত তো আমাদেরই গায়ে লাগে। এই কথাগুলো আমরা বলবো কেন? লজ্জাও লাগে মাঝে মাঝে যে কাদের নিয়ে আমরা বিদেশে যাই, কারা এগুলি শুনে কি বলে। ভাই একজন লোকও কি নাই আমাদের এখানে যে ঠিক মতো ব্রিফ করতে পারতো? দেখুন ওদের পত্রিকায় একটা জিনিস লেখা হয়েছে, সেটা আমি একটু বলি। কি লেখা হয়েছে এএনআই রিপোর্টে? দে সেড PM Modi also mentioned the importance of elections as the basis of the legitimacy in any democracy. মানে আমি যদি এটা বাংলা বলি, আমার মতো করে বলি, আমি আপনি মিলিয়ে নেন ভাই, যে প্রধানমন্ত্রী মোদি যে কোনো গণতন্ত্রে বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের গুরুত্বের কথাও উল্লেখ করেছেন। মানে নির্বাচনটা হওয়া দরকার দ্রুত, এবং বলতে যাচ্ছেন যদি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আছে বলে আমরা দাবি করি, তাহলে আমাদের এটা আগে নির্বাচনটা হইয়ে তারপর বলতে হবে।
তার মানে অনির্বাচিত সরকারের ব্যাপারে ওনার যে রিজার্ভেশন, এটা উনি আরেকবার প্রকাশ করেছেন। দেখুন, মোদির কথা ভালো কি মন্দ, মোদির কথা আমার জন্য পছন্দের কি অপছন্দের, মোদির কথা আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না, সেগুলো কিন্তু ভিন্ন বিতর্ক। নরেন্দ্র মোদীকে ঠিক করা কিন্তু আমার আপনার দায়িত্ব না। আমার আপনার দায়িত্ব হলো ওই আলোচনায় নরেন্দ্র মোদী কি বলেছেন সেটা উল্লেখ করা, ওই আলোচনায় আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটা উল্লেখ করা। আমাদেরটা ঠিক না তাদেরটা ঠিক, তাদের বক্তব্য আমাদের বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না, ভাই এই বিতর্ক করার দায়িত্ব কিন্তু প্রেস সচিব আপনাকে দেওয়া হয় নাই। আপনার দায়িত্ব হলো কি আলোচনা হয়েছে সেটা মিডিয়াকে ইনফর্ম করা। তো মিডিয়া তো এটা ইনফর্ম করা হয়েছে, মধ্যে এই কথা বলছে গণতন্ত্রের কথা, যে নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি, এটা তিনি বলেছেন। তো এই কথাটা আপনি ব্রিফ করেছেন, দেখলাম আপনাদের কোথাও। তো এগুলো ঠিক না, এগুলো একেবারেই ঠিক না। আমি বলবো এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, যেভাবেই হোক, ওনারা তো দায়িত্বে যে বসে গেছেন, যে বিবেচনাতে হোক বসে তো গেছেন, অস্বীকার তো করতে পারবো না। তাদের প্রতি রিকোয়েস্ট, ভাই একটু সতর্ক হন। আমি বলবো না শফিকুল আলম ইংরেজি জানেন না, অবশ্যই জানেন। উনি এএফপিতে চাকরি করেছেন, ওনার সঙ্গে আমার দু একবার কথা হয়েছে, ওনাকে আমার যথেষ্ট মেধাবী লোক বলে মনে হয়েছে, এবং সাংবাদিক হিসেবে উনি ভালো সাংবাদিক ছিলেন বলে আমি যতদূর জানি। কাজে উনি জানেন না বুঝেন না তা না, বুঝেন। বাট সমস্যাটা হলো কি, মোটিভেশনটা, এই পলিটিক্যাল মোটিভেশন, এটা ঠিক না। আপনি এটা পক্ষ নিয়ে নেন না, আপনি নৈর্ব্যক্তিক থাকেন। আপনি কিন্তু সরকারের কর্মচারী, কোনো দলের কর্মচারী নন, কোনো একটা আদর্শেরও কর্মচারী নন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ভাই। হ্যাঁ, বিপ্লব একটা আদর্শ, ওই আদর্শ তো অবশ্যই আমরাও আছি, সেটাও এক জিনিস। কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে বিপ্লব বলে নাই যে নির্বাচন করা যাবে না, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আনা যাবে না। বিপ্লব বলে নাই যা আলোচনা হয় না তা বলতে হবে, তাও কিন্তু বলে নাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আমরা সবার শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করি। মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রেস অর্থাৎ প্রকাশনা, সাংবাদিকতা, মিডিয়া, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য বা এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য, এই বিষয়গুলোর সঙ্গে একটা স্মুথ একটা রিলেশন করার জন্য একজন প্রেস সচিব নিয়োগ দিয়েছেন, যার পদমর্যাদা হলো বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায়। তার নাম শফিকুল আলম। একটি বিদেশি সংস্থা এএফপি অথবা এপি, এখানে সম্ভবত তিনি ব্যুরো চিফ হিসেবে চাকরি করতেন। তার জন্মসাল 1969, তিনি সেটি বলেছেন। 69 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তো এই শফিক সাহেব ওনার এই জায়গাতে কিভাবে নিয়োগ পেলেন, ডক্টর ইউনূসের সাথে তার কী সম্পর্ক, তিনি কি জামাত করতেন, বিএনপি করতেন, আওয়ামী লীগ করতেন, আমরা কিছুই জানি না। এই ভদ্রলোকের বাড়ি কোথায় তাও আমরা জানি না। তবে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা রকম ট্রল হয়। এগুলো তো এআইয়ের মাধ্যমে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বলতে পারে না, কিন্তু বাস্তবতা হলো তাকে নিয়ে ট্রল হচ্ছে। অনেক ট্রলে দেখা যায় যে তার গায়ে মুজিব কোট পরা আছে। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে তিনি একসময় মাশরাফি বিন মুর্তজার সঙ্গে চলতেন। কেউ বলার চেষ্টা করেছেন তিনি শেখ হাসিনার দালাল ছিলেন এক সময়টিতে। এরকম নানা রকম। এখন এগুলো বিশ্বাস আপনি করেন বা না করেন, তাকে নিয়ে এই ধরনের বিতর্ক হচ্ছে। 2 নম্বর হলো যে তার কিছু বক্তব্য, এটাও আমি বলতে পারবো না। এর কারণ হলো সামাজিক মাধ্যমে যা কিছু প্রচার হয়, কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা এটা বোঝা যায় না। মানুষ যেই রকম এক্সপেক্ট করে একজন মানুষ সম্পর্কে, ঠিক সামাজিক মাধ্যম থেকে ওই তথ্যগুলো সে সংগ্রহ করে নেয়। ফলে শফিক সাহেব সম্পর্কে আজ পর্যন্ত একটা ভালো জিনিস সামাজিক মাধ্যমে আসেনি, মন্দ জিনিসগুলো চলে আসছে। এবং বাংলাদেশে বিভিন্ন সময় যারা প্রেস সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, জিয়াউর রহমানের আমলে, এরশাদের জামানাতে, বেগম খালেদা জিয়ার জামানাতে এবং শেখ হাসিনার জামানাতে, এবং সর্বশেষ নাঈমুল ইসলাম খান শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন, তাদের সম্পর্কে আপনার অ্যালার্জি থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু তাদের যোগ্যতা নিয়ে, তাদের অভিজ্ঞতা নিয়ে,
এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল করার মতো তাদের সবার যে শক্তিমত্তা ছিল, সেই তুলনায় এই বেচারা শফিকুল আলম এখনো পর্যন্ত অবোধ শিশু। নামুল ইসলাম খানকে যদি আপনি শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে তাকে যদি মনে করেন যে 40 বছরের একজন প্রাজ্ঞ মানুষ, সেক্ষেত্রে কনসিডারিং টু নামুল ইসলাম খান, আমাদের এই শফিকুল আলম বর্তমান যিনি আছেন তিনি এখনো পর্যন্ত অবোধ শিশু। তার দুধ দাঁত এখন পর্যন্ত উঠেনি। তিনি এখনো শব্দ চয়ন শিখেননি, ওয়া ওয়া করেন শুধু। ওয়া ওয়া, বাচ্চারা যেভাবে ওয়া ওয়া করে না, আর শুধু সব কিছুতেই হাসে, মুখে দাঁত ওঠেনি, দুধ দাঁত ওঠেনি, এরকম ফোকলা দাঁতে হাসে, ওইরকম তার কথাবার্তা যদি নাইমুল ইসলাম খানের সঙ্গে তুলনা করেন অ্যাটলিস্ট। আর যদি অন্যান্য, যেমন একসময় জাওদুর রহমান সাহেব ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব, তো এরকম ওনাদের সঙ্গে, ইভেন বিএনপির মারুফ কামাল খান সাহেবের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাদের যে টোটাল কমিউনিটির উপরে তাদের যে একটা আধিপত্য ছিল, কিংবা বিএনপি মাইন্ডেড যে সকল সাংবাদিক ইতিপূর্বে ছিলেন, যেমন গিয়াস কামাল চৌধুরী সাহেব ছিলেন, পুরো কমিউনিটির উপর তাদের যে একটা আধিপত্য ছিল, কিংবা ইকবাল সোহান চৌধুরীর কথা চিন্তা করেন শেখ হাসিনার জমানাতে, ঠিক ওইরকম সেই তুলনায় আমি যদি এই অবোধ শিশু বলি তাকে, এটাও খুব ছোট করে বলা হয়। এখন এই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। তার ক্ষমতার সমপর্যায়ের ক্ষমতা কারোর নেই, তিনি সব জায়গাতে আছেন। তিনি পরমাণু চুল্লিতে আছেন, তিনি আকাশের গ্রহ নক্ষত্র যেখানে নির্ণয় করা হয়, মহাকাশ গবেষণা কেন্দ্র, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মহাশূন্য বা মহাকাশ গবেষণা কোনো কেন্দ্রের কোনো প্রকল্পে যদি যান, সেটার ব্যাপারেও মুখ্য আলোচক জনাব শফিকুল আলম। তিনি নরেন্দ্র মোদীর সাথে কি আলোচনা করবেন, কিংবা মিস্টার শির সঙ্গে অর্থাৎ চীনা প্রেসিডেন্টের সঙ্গে কি আলোচনা করবেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্ন কি, তার উদ্দেশ্য কি, তিনি কি চান, এই জিনিসগুলো বোধহয় রিড করার মতো ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মধ্যে সবচেয়ে এই বেশি ক্ষমতাটা এখন শফিকুল আলম সাহেবের রয়েছে। ভালো কথা, তার যদি সেই যোগ্যতা থাকে, অসুবিধাটা কি? আপনি ধরেন এখন বিডা যে সভাপতি, প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন যে ভদ্রলোক, ওনার বাবা আমাদের একটু সিনিয়র বন্ধু, তার মা সঙ্গীতা, তিনিও আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। তারপরে সঙ্গীতা ভাবি যিনি, তিনি আবার এই ডক্টর বি চৌধুরীর শালিকা, মানে মাহি বি চৌধুরীর শালিকা। তো সেই অর্থে এই যে ভদ্রলোক আসছেন একেবারে ইয়াং, এই বিনিয়োগ সংক্রান্ত বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে যিনি কাজ করছেন, তো তাকে নিয়ে তো আমরা কি আলোচনা করছি না, কোনো নেতিবাচক কথাবার্তা বলছি না। এত ইয়াং একজন মানুষ, চমৎকারভাবে তিনি কাজ করে যাচ্ছেন, এবং আমার বিশ্বাস যে পরবর্তীতে যে সরকারই আসুক না কেন ওনাকে কাজে লাগাবেন। কিংবা আরেকজন ভদ্রলোক আছেন খলিলুর রহমান, আরেকজন ভদ্রলোক আছেন সেই সাবেক আইজি সাহেব ছিলেন যে ABY সিদ্দিকী সাহেব, সেই সিদ্দিক সাহেবের ছেলে, তিনিও চমৎকারভাবে কাজ করছেন। তাদেরকে নিয়ে তো কেউ আলোচনা করছেন না। কেন শফিক সাহেবকে নিয়ে এত আলোচনা হচ্ছে, রেজওয়ানাকে নিয়ে আলোচনা হচ্ছে, আসিফ নজরুল সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে? এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামাল দিতে হবে এবং বুঝতে হবে। এবং এখন বিশেষ করে শফিকুল আলম সাহেবের কথা নিয়ে, বার্তা নিয়ে, সরকারের মধ্যে, সরকারের বাইরে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর বাইরে, সাংবাদিক মহলে, সব জায়গাতে এতটা বিতর্ক হচ্ছে, এতটা বাজে এবং অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা হচ্ছে, ফলে তার সঙ্গে এক টেবিলে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলা, কিংবা উনি যেভাবে ইমেজ হারিয়ে ফেলেছেন, সেই ইমেজ হারানো ব্যক্তি
যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনোভাবে রিপ্রেজেন্ট করেন, এটাই ওনার জন্য, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা অত্যন্ত নেতিবাচক একটা বিষয়। এটা তিনি কেন করছেন, কিভাবে করছেন, বা এটা আমি বুঝতে পারছি না, আমি কোনো অবস্থাতে বুঝতে পারছি না। এবং একজন লোক, এই প্রথম একজন লোক যেখানে প্রেস সচিব হিসেবে আছেন, কোনো প্রেস তার পক্ষে কথা বলছে না, প্রায় সব প্রেসই তার বিরুদ্ধে। এবং প্রেসের একেবারে জুনিয়র সাংবাদিক থেকে শুরু করে একেবারে সিনিয়র যারা সাংবাদিক রয়েছেন, সুযোগ পেলে সবাই তাকে নিয়ে সমালোচনা করছেন। এক ভয়াবহ খেলা। এবং এইরকম ইমেজ সংকটে পড়া কোনো প্রেস সচিব এই বাংলায় আসেনি। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবানোর জন্য, তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এবং তার ভাগ্যের যে বৃহস্পতি, এটাকে রাতারাতি উল্টে শনিতে রূপান্তরিত করার জন্য আওয়ামী লীগের দরকার হবে না, বিএনপির দরকার হবে না, কোনো দরকার হবে না, এইরকম দু চারজন শফিক সাহেব থাকলেই কেল্লা ফতে, একেবারে সর্বনাশ ঘটে যাবে। যারা নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে যে ডক্টর ইউনূস সাহেবের যে বৈঠকটা হলো, এই বৈঠকের নেপথ্যে তো শফিক সাহেব কোনো কাজ করেননি। নিঃসন্দেহে ওনার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ফরেন রিলেশনস ডিপার্টমেন্ট ছিল, ব্যক্তি ছিল, লিঙ্ক ছিল। সেটা বাংলাদেশ সরকারের হতে পারে, কিংবা কোনো আমেরিকান লবি হতে পারে, ভারতীয় লবি হতে পারে, এমনকি থাইল্যান্ডের বিমস্টেকে যারা উপস্থিত ছিলেন সেই সেক্রেটারিয়েটের কোনো লবি হতে পারে, যার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকটিকে কাজে লাগানোর জন্য ইউনূস সাহেবের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কিন্তু এটাকে ফলপ্রসূ করা, এটাকে সামনে এগিয়ে নেওয়া, এবং এই মুহূর্তে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দরকার সেটা হলো ভারতের বন্ধুত্ব। ভারতের বন্ধুত্ব এবং ভারতের সহযোগিতা ছাড়া এই সরকার অন দ্য লং রানে কোনো অবস্থাতেই চলতে পারবে না, ইলেকশনও করতে পারবে না, কিছুই করতে পারবে না। কাজেই এইরকম একটা সম্ভাবনা যখন তিনি পেলেন, সেই সম্ভাবনাটাকে রীতিমতো উল্টে দিলেন কে? এই শফিকুল আলম। কি দিয়ে? তিনি সেই বিবৃতি দিলেন, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর কী আলোচনা হয়েছে, এবং যা কিছু বললেন আমরা বিশ্বাস করলাম, বাংলাদেশে আমরা যা বিশ্বাস করলাম। কিন্তু ভারতীয় পত্রপত্রিকা যখন তার বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করা শুরু করলো, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র সচিব যে বিবৃতি দিলেন, সেটি এই শফিকুল আলম সাহেবের যে কথাবার্তা, তার পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টো কথা। এরপর যেটি হলো, নরেন্দ্র মোদী স্বয়ং টুইট করে, নিজে টুইট করে যে কথাগুলো বললেন, যেটি বাংলাদেশের জন্য খুবই অবমাননাকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই বিব্রতকর, এবং ভারতের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটা নস্যাৎ এবং ধূলিসাৎ হয়ে গেল এই লোকটির কারণে। সারা বাংলাদেশ তাকে নিয়ে সমালোচনা করছে। আমি বুঝতে পারছি না বা বুঝতে পারি না সালমান এফ রহমানকে কেন শেখ হাসিনা শেষ দিন পর্যন্ত মাথায় করে রেখেছিলেন। আমার মাথায় এখনো ঢুকেনি। কেন শেখ হাসিনাকে একজন এস আলম পুষতে হবে, আমি এখনো বুঝতে পারি না। কেন শেখ হাসিনাকে সেই যে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাড়িওয়ালা নজরুল ইসলাম মজুমদার ছিল, এরকম একটা লোককে কিছুদিন পর পর গণভবনে ঢুকিয়ে একটা অনুষ্ঠান করে তার কাছ থেকে শেখ হাসিনাকে টাকা নিতে হবে, আমি এখনো বুঝছি না। এই যে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকার যে প্রকল্পগুলো, শেখ হাসিনার যদি টাকা দরকার হয় তাহলে তো অনায়াসে তিনি সরাসরি টাকা নিতে পারেন এজেন্টদের কাছ থেকে, কন্ট্রাক্টরদের কাছ থেকে, সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে। কেন সালমানকে এখানে ভায়া মিডিয়া বানাতে হবে, এটা আমার মাথায় ঢুকে না। কিন্তু আমার মাথায় এটা ঢুকছে যে তার কেন দরকার সেটা ঢুকেনি, কিন্তু এটা ঢুকেছে যে শেখ হাসিনার যদি আগামীতে পতন হয়, এদের কারণেই পতন হবে।
আবার এখন আমি কিছুতেই বুঝতে পারছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শফিক সাহেব এলেন কোত্থেকে, কে তাকে আনলো, কে তাকে দিল, উনি শফিক সাহেবের কোন যোগ্যতা বলে, কোন প্রেমে, কোন যাকে বলা হয় জাদুর স্পর্শে তিনি আন্দোলিত হলেন, আড়লিত হলেন, বিমুগ্ধ হলেন, বিমূর্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু আমি এবং সারা বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পারছেন যে সরকারের 4 থেকে 5 জন লোকের অতিকথন এবং সীমা অতিক্রম করা কিছু কর্মকাণ্ড, কিছু বাড়াবাড়ি এবং কিছু কাজ করা এবং কিছু কাজ না করা, এগুলোর কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা ধীরে ধীরে এতটা বড় হয়ে যাচ্ছে, এতটা প্রকট হয়ে যাচ্ছে যেটির ভার বহন করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। তো কাজেই তিনি যে নৌকায় পা দিয়েছেন সেই নৌকার মাঝি যদি হন এই শফিকুল আলম, তাহলে বলেন তো সেই নৌকার গন্তব্য কোথায়? সেটি কি করে পদ্মা নদী পাড়ি দিবে? সেটি চাঁদপুরের যে মোহনা, সেই মোহনায় গিয়ে যেখানে ঘূর্ণি পাক সৃষ্টি হয়, এইরকম একজন মাঝি যদি থাকে তাহলে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কী বলবেন? যখন নৌকা ডুববে তখন তিনি বলবেন যে স্যার, চিন্তার কোনো কারণ নেই। হযরত খিজির আলাইহিস সালাম পানির নিচে শুয়ে আছেন, তিনি আপনার সাক্ষাৎ প্রার্থী, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ভীষণ রকম উদ্গ্রীব, আপনি চোখ বুজে থাকেন, আমরা খিজির আলাইহিস সালামের সাথে বৈঠক করে আবার সুন্দর করে ফিরে আসব। এভাবে দর্শক, তাদের আলোচনা শুনেছেন, তাদের আলোচনা স্পষ্ট, তারা প্রেস সচিবকে দোষ দিচ্ছে যে এই বিষয়টি চাওয়া হয়নি বা বলা হয়নি, কেন তিনি বললেন। এখন আমার কথা হচ্ছে, ভারতীয় মিডিয়া যেই বক্তব্যগুলো প্রকাশ করছে এটা কি সত্য হতে পারে? আমরা কি ভারতীয় মিডিয়াকে এতটাই বিশ্বাস করি? আমরা তো দেখেছি গত 8 মাস যাবৎ ভারতীয় মিডিয়াগুলো কিভাবে এই সরকারকে বিপদগ্রস্ত করার জন্য বাংলাদেশ নিয়ে কিভাবে গুজব ছড়াচ্ছে, আর সেই ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করে আমাদের এই ইউটিউবারগুলো কথা বলছে, সাংবাদিকগুলো কথা বলছে। আমি মোটেই বিশ্বাস করি, আমি মনে করি আমাদের প্রেস সচিব শফিক আলম যেটা বলেছেন অবশ্যই সত্য, চাওয়া হয়েছে। আর আমি এখানে একটা কথা বলতে রাখতে চাই যে মোদি যে বাংলাদেশের সাথে বৈঠক করতে চায় নাই, এর অন্যতম কারণ হচ্ছে মোদি এটা স্পষ্ট জানতো যে আমি যদি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করি তাহলে আমার কাছে হাসিনাকে ফেরত চাওয়া হবে, আর তখন কি বলবো, এটা কিন্তু লজিক থাকতে পারে। যাই হোক দর্শক, আমরা বলতে চাই, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হাসিনাকে ফেরত চেয়েছেন, এটাই বাস্তবতা। এটা ভারতীয় মিডিয়া এখন এনিবিনি করে বিভিন্ন কথাবার্তা বলছে এবং তারা মোটামুটি বাংলাদেশের সরকার বা প্রেস সচিব বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা বিভিন্ন রকমের প্রশ্ন মুখোমুখি করার চেষ্টা করছে। আর সেখানে আমি বলবো যে এই সমস্ত সাংবাদিক যাদের কথা শুনে এলাম আপনাদেরকে, তারা একটু এখানে হাওয়া দেওয়ার চেষ্টা করছে। তো প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।